নমস্কার শ্রোতা বন্ধুরা, বৃষ্টি ও গল্প চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। আজকের গল্প হুমায়ুন আহমেদের মিশির আলী আনসলভড থেকে ফ্রুট ফ্লাই। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু হচ্ছে ফ্রুট ফ্লাই। মিশির আলী সাহেবের পেট মোটা ফাইল আছে। ফাইলের ওপর ইংরাজিতে লেখা আনসলভড। যেসব রহস্যে তিনি মীমাংসা করতে পারেননি তার প্রতিটির বিবরণ। আমি কয়েকবার তার ফাইল উল্টে পাল্টে দেখেছি, কোনো কিছুই পরিষ্কার করে লেখা নেই, নোটের মতো করে লেখা আছে। উদাহরণ দিই, একটি অমীমাংসিত রহস্য, নম্বর 18, শিরোনাম BRD। BRD কি জিজ্ঞেস করে জানলাম। BRD হলো বেলা রানী দাস। মিশির আলী লিখেছেন, BRD, বয়স 13, বুদ্ধি 7, বটগাছ 100, বজ্রপাত 2, BRD বটগাছ ইউনিয়ন, কপার অক্সাইড। আমি বললাম, যা লিখেছেন এর অর্থ কি? বয়স 13 তো বুঝতে পারছি, বেলারানী দাসের বয়স 13, বুদ্ধি 7-এর অর্থ কি? মিশির আলী বললেন, বুদ্ধি মাপার কিছু পরীক্ষা আছে, IQ টেস্ট। এই টেস্ট আমার কাছে গ্রহণযোগ্য নয়। আইনস্টাইনের মতো মানুষ IQ টেস্টে হাস্যকর নাম্বার পেয়েছিল। আমি নিজে এক ধরনের পরীক্ষা করে বুদ্ধির নাম্বার দিই। সেই নাম্বারে সর্বনিম্ন 1 এবং সর্বোচ্চ 10। আমার হিসাবে বেলারানীর বুদ্ধি ছিল 7। আমি বললাম, আপনার হিসাবে আমার বুদ্ধি কত? মিশির আলী হাসতে হাসতে বললেন, 6-এর কাছাকাছি। তবে এতে আপসেট হবেন না, মানুষের গড় বুদ্ধি 5। তাছাড়া আপনি লেখক মানুষ, ক্রিয়েটিভ মানুষদের সাধারণত বুদ্ধি কম থাকে। আমি বললাম, আমার বুদ্ধি কম এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। বটগাছ 100 এর অর্থ কি? একটা বটগাছের কথা বলেছি, যার আনুমানিক বয়স ধরছি 100 বছর। বজ্রপাত 2 মানে? বটগাছে 2 বার বজ্রপাত হয়েছিল, শেষ বজ্রপাতে বটগাছটা মারা যায়। BRD বটগাছ ইউনিয়নটা ব্যাখ্যা করুন। বেলারানীর বাবা মা তাদের মেয়েকে একটা বটগাছের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। হিন্দুদের কিছু বিচিত্র আচার আছে, গাছের সঙ্গে বিয়ে তার একটা। এখন যদিও এই প্রথা নেই, তারপরেও বেলারানীর বাবা মা কাজটা করেছিলেন। কপার অক্সাইড কি? কপার ধাতুর সঙ্গে অক্সিজেনের যৌগ, CuO। গল্পটা বলুন। না। না কেন? কিছু কিছু গল্প আছে বলতে ইচ্ছা করে না, এটা সেরকম একটা গল্প। সব গল্প জানানোর জন্য না। আমি আপনাকে কথা দিচ্ছি, এই গল্প আমি কোথাও লিখব না, কাউকে বলবো না। মিশির আলী সিগারেট ধরতে ধরতে বললেন, না। তার না বলার বিশেষ একটা ভঙ্গি আছে। এই ভঙ্গিতে যখন না বলে ফেলেন তখন তাকে আর হ্যাঁ বানানো যায় না। আমি হাল ছেড়ে দিলাম। মিশির আলী বললেন, অমীমাংসিত রহস্য নিয়ে গল্প করা ঠিক না, এতে মানুষ কনফিউজড হয়ে যায়, ঘটনার উপর নানান আধ্যাত্মিকতা রোপণ করে, চলে আসে ভূত প্রেত, সাধু সন্ন্যাসী। আমি বললাম, ভূত প্রেত বাদ দিন, সাধু সন্ন্যাসীরা তো আছেন, নাকি তাদের অস্তিত্বও আপনার অবিশ্বাস? মিশির আলী বললেন, অবিশ্বাস। ধর্ম হলো পরিপূর্ণ বিশ্বাস, আর বিজ্ঞান হলো পরিপূর্ণ অবিশ্বাস। ধর্মের বিশ্বাস শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকে, বিজ্ঞানের অবিশ্বাস কিন্তু পরীক্ষা নিরীক্ষায় বদলায়। কিছু কিছু অবিশ্বাস বিশ্বাসে রূপ নেয়,
আপনি তো একজন সাইকোলজিস্ট, বিজ্ঞানী না। মিসির আলি বললেন, মানুষ মাত্রেই বিজ্ঞানী, অবিশ্বাস করা তার নেচারের অংশ। সে জঙ্গলে হাঁটছে, একটা সাপ দেখল, সে শুরু করলো অবিশ্বাস দিয়ে, দড়ি না তো, নাকি সাপ। আবার সে পথে হাঁটতে হাঁটতে একটা দড়ি দেখল, সে শুরু করলো অবিশ্বাস দিয়ে, সাপ না তো, নাকি দড়ি। চা খাবেন? খাবো। ঘরে শুধু চা পাতা আছে, আর কিছুই নেই। লিকার চা চলবে? চলবে। মিসির আলি রান্নাঘরে ঢুকলেন এবং বের হয়ে এসে জানালেন চা পাতাও নেই। চলুন কোনো রেস্টুরেন্টে গিয়ে চা খেয়ে আসি। আমি বললাম, রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করছে না, আপনার সঙ্গে নিরিবিলি গল্প করছি এই ভালো। সময় রাত 8টা, আষাঢ় মাসের মাঝামাঝি। বৃষ্টি পড়তে শুরু করেছে। মিসির আলির ঘরের চাল টিনের, চালে বৃষ্টির শব্দ শুনতে খুব ভালো লাগছে। ঢাকা শহরে সেই অর্থে কখনো বৃষ্টির শব্দ কানে আসে না। শহরের কোলাহল বৃষ্টির শব্দ গিলে ফেলে। মিসির আলি বললেন, হাবলু মিয়ার গল্প শুনবেন? আমি বললাম, গল্পটা যদি আপনার আনসলভড খাতায় থাকে তাহলে শুনবো। আপনার মতো মানুষ রহস্যের কাছে ধরা খেয়ে গেছেন, ব্যাপারটা ইন্টারেস্টিং। মিসির আলি বললেন, হাবলু মিয়ার গল্প আমার আনসলভড ফাইলে আছে, 38 নম্বর। সব গল্পের নাম্বার আপনার মনে থাকে? তা থাকি, ফাইলটা নিয়ে আমি প্রায়ই বসি। রহস্যের কিনারা করা যায় কিনা তা নিয়ে ভাবি। কখনো হাল ছাড়িনি, হাল ধরে বসে আছি। অকুল সমুদ্র, নৌকো কোন দিকে নিয়ে যাব বুঝতে পারছি না। হাবলু মিয়ার গল্পটা শুরু করুন। মিসির আলি গল্প শুরু করলেন। সাধারণত দেখা যায় শিক্ষকরা ভালো গল্প বলতে পারেন না, তাদের গল্প ক্লাসের বক্তৃতার মতো শোনায়। যিনি গল্প শোনেন কিছুক্ষণের মধ্যেই তার হাই ওঠে। এক পর্যায়ে শ্রোতা বলেন, ভাই বাকিটা আর একদিন শুনবো, আজ একটা জরুরি কাজ পড়ে গেছে, এখন না গেলেই না। মিসির আলি শিক্ষক গল্পকথকদের দলে পড়েন না। তার বর্ণনা সুন্দর, গল্পের কোন জায়গায় কিছুক্ষণ থামতে হবে তা জানেন। পরিবেশ এবং চরিত্র বর্ণনা নিখুঁত। আমার প্রায়ই মনে হয় মিসির আলির মুখের গল্প সিডি আকারে বাজারে ছেড়ে দিলে ভালো বাজার পাওয়া যাবে। যাই হোক, তার জবানিতে গল্পটা বলার চেষ্টা করছি। হাবুল মিয়ার বয়স কত বলতে পারছি না, তাকে জিজ্ঞেস করেছিলাম। সে পান খাওয়া লাল দাঁত বের করে হাসি মুখে বলল, জানি না স্যার, মা বাবা কিছু বইলা যায় নাই, মুরুকু পিতামাতা এইসব জানেও না, আপনি একটা অনুমান কইরা নেন। আমি অনুমান করতে পারলাম না। কিছু মানুষ আছে যাদের বয়স বোঝা যায় না, হাবুল মিয়া সেই দলের। তার বয়স 25 হতে পারে, আবার 40ও হতে পারে। অতি রুগ্ন মানুষ, খিকখিক কাশি লেগেই আছে। গায়ের রং একসময় ফর্সা ছিল, রোদে ঘুরে রং জ্বলে গেছে। মাথা সম্পূর্ণ কামানো, গায়ে কড়া নীল রঙের পাঞ্জাবি। পরনের লুঙ্গির রং একসময় খুব সম্ভবত সাদা ছিল, ময়লার আস্তরণ পড়ে এখন ছাই বর্ণ। পায়ে চামড়ার জুতা, জুতা জোড়া নতুন, চকচক করছে। লোকটার গা থেকে বিকট গন্ধ আসছে। আমি বললাম, গাঁজা খাবার অভ্যাস আছে? হাবুল মিয়া আবার দাঁত বার করে হাসি মুখে বলল, জি স্যার। আজ খেয়েছেন? যে না, দিনে খাই না, সব কিছুর নিয়ম আছে। গাঁজা খাইতে হয় সূর্য ডোবার পর, চরস খাইতে হয় দুপুরে। লেখাপড়া কিছু করেছেন?
ক্লাস 5 পর্যন্ত পড়েছি। ক্লাস 5 পাশ করার ইচ্ছা ছিল। একদিন হেড স্যার বললেন, তোর আর লেখাপড়া লাগবে না, তুই চলে যা। চলে যেতে বললেন কেন? সেটা উনারে জিগায় নাই। শিক্ষক মানুষের তো আর জিজ্ঞেস করা যায় না, উনাদের কথা মান্য করতে হয়, উনাদের আলাদা মর্যাদা। আপনার পায়ের জুতো জোড়া তো নতুন মনে হচ্ছে। হাবুল মিয়া আনন্দ গলায় বলল, চুরির জুতা স্যার, আমি নিজেই চুরি করেছি। কিভাবে চুরি করেছি শুনলে মজা পাবেন। স্যার বলবো? আমারে স্যার তুমি কইরা বলবেন, আমি অতি নাদান লোক, আপনের নাকের সর্দির যোগ্যও না, তার চেয়েও অধম। জুতা চুরির গল্পটা কি শুরু করব? শুরু করেন। জুম্বার নামাজ শুরু হয়েছে, আমি শোভান মসজিদের কাছে। রাস্তা বন্ধ কইরা নামাজ। শেষ সারিতে দেখি এক লোক তার সামনে নয়া জুতা রাইখা নামাজ পড়তাছে। আমি তার সামনে থাইক্কা জুতা জোড়া নিলাম। সে নামাজের মধ্যে ছিল বইলা আমারে কিছু বলতে পারল না, একবার তাকাইল। আমি জাইরা দৌড় দিলাম। আমার ভাগ্য ভালো, জুতা জোড়া ভালো ফিটিং হয়েছে। চুরি জুতা ফিটিংয়ে সমস্যা। জুতা কি প্রায় চুরি করো? যে এক একলার এক এক মসজিদে যাই। বনানী মসজিদ থেকে একজোড়া স্যান্ডেল চুরি করেছিলাম, বিলাতি জিনিস, 200 টাকায় বিক্রি করেছি। এখন আফসোস হয়। আফসোস হয় কেন? নিজের ব্যবহারের জন্য রেখে দিতে পারতাম, স্যান্ডেলে আরাম বেশি। একটু পানের ব্যবস্থা কি করা যায় স্যার? জর্দা লাগবে না, জর্দা আমার সঙ্গে আছে, গোপাল জর্দা। গোপাল জর্দা ছাড়া অন্য জর্দা আমার মুখে রুচে না। দিনে কয়টা করে পান খাও? তাহার কি স্যার হিসাব আছে? ভাতের হিসাব থাকে, দৈনিক 2 বার কি 3 বার। পান এবং চা, এই দুয়ের হিসাব নাই। পানের ব্যবস্থা করছি। এখন বলো, তুমি যে জুতা চুরি করো, তোমার খারাপ লাগে না? খারাপ লাগে না স্যার, মজা পাই, ইন্টারেস্ট পাই। বাইসে থাকতে হলে ইন্টারেস্ট লাগে। ঠিক বলেছি স্যার? হুম। পানের ব্যবস্থা তো স্যার এখনো কইরেন নাই, অস্থির লাগতেছে। সে পান ছাড়াই বেশ খানিকটা জর্দা মুখে নিয়ে চিবোতে লাগলো। হাবুল মিয়ার সঙ্গে আমার যোগাযোগের বিষয়টা এখন পরিষ্কার করি। তাকে পাঠিয়েছেন আমার এক ছাত্র। হাবুল মিয়ার নাকি অদ্ভুত এক আধ্যাত্মিক ক্ষমতা। যে কোনো ফলের নাম বললেই সে 2 হাত মুঠি বন্ধ করে। মুঠি খুললেই সেই ফল হাতে দেখা যায়। যে মুঠি বন্ধ করে ফল আনতে পারে, সে পানও আনতে পারে। পানটা সে কেন আনছে না বুঝলাম না। আমি আমার ছাত্রের কথায় কখনোই গুরুত্ব দিইনি। সহজ হাত সাফাই বোঝাই যাচ্ছে। যেসব ফলের নাম চট করে মানুষের মাথায় আসে, সেই সব ফল বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়, যথা সময়ে বার করা হয়। ব্যাপারটা আরও পরিষ্কার করে বলি। একজন বুজরুক আমাকে বলল, স্যার যে কোনো একটা ফুলের নাম বলুন, যে ফুলের নামই বলবেন সেই ফুল আমি পাঞ্জাবির পকেট থেকে বের করে দেবো। আমি বললাম, দুপুরমণি ফুল, তুমি বের করো। সে বলল, স্যার পারলাম না, দুপুরমণি ফুলের নামই শুনিনি, আজ প্রথম শুনলাম। আমি বললাম, তোমার পাঞ্জাবির পকেটে আছে গোলাপ ফুল, তুমি এই খেলাটা গোলাপ ফুল নিয়েই দেখাও, কারণ 10 জন মানুষের মধ্যে 7 জনই বলবে গোলাপ ফুলের কথা। বুজরুকি মাথা চুলকে বলল, স্যার সত্য কথা বলেছেন, মাটি খাই। তয় স্যার শুধু গোলাপ রাখি না, রজনীগন্ধাও রাখি। আজকাল অনেকেই রজনীগন্ধার কথা বলে। যাই হোক, আমাদের হাবুল মিয়াকে আমি সেই দলেই ফেলছি। লোকটা চোখই বলে দিচ্ছে সে মহাধূর্ত। অনেককে ধোকা দিয়েছে সে। আমার ঘরে পান ছিল না, দোকান থেকে পান আনিয়ে তাকে দিয়েছি।
দুখিলি পান একসঙ্গে মুখে পুরে সে জড়ানো গলায় বলল, স্যার কি খেতে চান বলেন, এনে দিই। সে হাত মুঠি করল। আমি বললাম, একটা আখরোট এনে দাও। হাবুল মিয়া বিক্ষিপ্ত গলায় বলল, আখরোট কি জিনিস? এক ধরনের বাদাম। জীবনে স্যার নাম শুনি নাই। আমি বললাম, আমাকে তাহলে খাওয়াতে পারছো না? হাবুল মিয়া বলল, কেন পারবো না স্যার, আপনি খাবেন, আমিও একটু খাইয়া দেখব, তবে স্বাদ পাবো বলে মনে হয় না। পান জর্দা খাইয়া জিহ্বাটা নষ্ট, যাই খাই ঘাসের মতো লাগে। একবার নেত্রকোনার বালিশ মিষ্টি খাবার শখ হলো, খায়া দেখি সেটাও ঘাসের মতো। মিষ্টির বংশ নাই, আমার কাছে চিনিও যা, লবণও তা। কথা শেষ করে হাবুল মিয়া হাতের মুঠি খুলল। তার হাতে দুটা আখরোট। সে বিস্মিত হয়ে আখরোট দেখছে। আমি মোটামুটি হতভম্ব। হাবুল মিয়া বলল, জিনিসটা ভাঙে কেমনে, দাঁত দিয়া? হাবুল মিয়া কামড়া কামড়ি শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই আখরোটের শক্ত খোসা ভাঙল। হাবুল মিয়া বাদাম ভেঙে মুখে চিবোতে চিবোতে বলল, কোনো স্বাদ নাই, শুকনো খড়ের মতো। আমি বললাম, এখন কি অন্য কোনো ফল আনা যাবে? হাবুল বলল, অবশ্যই, ফলের নাম বলেন। তবে স্যার হাতের মুঠার চেয়ে বড় ফল হইলে পারবো না। তরমুজ আনতে পারবো না, কলা আনতে পারবো না। আমি বললাম, আম আনতে পারবে? ছোট সাইজের আম তো আছে। আম পারবো, আম অনেকবার আনছি। হাবুল মিয়া দুই হাত ডান হাতের ওপর বাম হাত রেখে মুঠির মতো করল, চোখ বন্ধ করল, সামান্য ঝাঁকি দিয়ে মুঠি খুলল। আম সেখানে আছে। সে আমার হাতে আম দিয়ে বলল, খেয়ে দেখেন স্যার, মিষ্টি আছে কিনা। মধুর মতো মিষ্টি হওয়ার কথা, মাঝে মাঝে টকও হয়। একবার আমি একটা আম আনছি, কাক দেশান্তরী আম, এমন টক যে কাক খাইলে দেশান্তরী হইবে। স্যার, আমার খেলা দেখে খুশি হয়েছেন? খুশি হয়েছি? এটা কি কোনো খেলা? স্যার, দুনিয়াটাই তো খেলা, বিরাট খেলা, ক্রিকেট খেলা। কেউ সেঞ্চুরি করতেছে, কেউ আমার মতো শূন্য পায়া আউট, আবার কেউ কেউ আছে ব্যাটিং করার সুযোগ পায় নাই, না খেইলাই আউট। ফলগুলো আসে কিভাবে? স্যার, বললাম না খেলা, খেলার মধ্যেই আসে। খেলছে কে? সেটা তো স্যার বলতে পারবো না, জ্ঞান বুদ্ধি নাই। ক্লাস 5 পাশ করার শখ ছিল, পারলাম না। স্যার, ঘরে ছুরি আছে? ছুরি দিয়ে কি করবে? আমটা কাইটটা একটা পিস খেয়ে দেখতাম মিষ্টি কিনা, যদিও মন বলতাছে মিষ্টি। আমি ছুরি আনলাম। এক পিস হাবুল মিয়া খেলো, এক পিস আমি খেলাম। আম মিষ্টি, কড়া মিষ্টি। হাবুল আনন্দিত গলায় বলল, ইজ্জত রক্ষা হইছে। আম মিষ্টি, টক হইলে আপনের কাছে বেইজ্জত হইতাম। স্যার, ইজাজাত দেন, উঠি। আর একদিন আসতে পারবেন? কেন পারবো না, যেদিন বলবেন সেদিন আসবো, শুক্রবারটা বাদ দিয়া, ওই দিন জুতা চুরি করি। স্যার, কিছু খরচ দিবেন? খেলা দেখাইলাম, এই জন্য খরচ। তোমার এই খেলা দেখিয়ে তুমি টাকা নাও? যে নি, আমার কোনো দাবি নাই, যে যা দেয় তাই নি। সবচেয়ে বেশি কত পেয়েছো? 500 একবার পাইছিলাম, স্যারের নাম ভুইলা গেছি। মুসল্লু মানুষ, নুরানি চেহারা, সেই মুরব্বি ভাবছে আমি জিনের মাধ্যমে আনি।
আমি শিকার পাইছি। তার ভাবনা সে ভাববে, আমার কি। মুরব্বি বলল, হাবুল মিয়া, তোমার কি জিন আছে? আমি বললাম, যে স্যার, আপনের দোয়ায় আছে। মুরব্বি বলল, জিন কয়টা? আমি বললাম, দুইটা, একটা মাদি আর একটা মর্দা। মর্দাটার নাম জাহেল, ফল ফুরুট সেই আনে। মুরব্বি আমার কথা সবই বিশ্বাস পাইছে, আমারে বকশিস দিয়েছে 500 টাকা। আমি বললাম, তুমি জিনের মাধ্যমে আনো না? যে না। কিভাবে আনো? স্যার, আপনার তো আগেই বলেছি, এইটা একটা খেলা। খেলাটা তোমাকে কে শিখিয়েছে? নিজে নিজেই শিখছি। কিভাবে শিখলাম সেটা শুনুন। ফার্ম গেটের সামনে দিয়ে যাচ্ছি, দেখি এক লোক পিয়ারা বিক্রি করতেছে। হাতে টাকা নাই, টাকা থাকলে কিনতাম। হঠাৎ কি মনে করে হাত মুঠা করলাম, মুঠা খুলে দেখি পিয়ারা। স্যার, কিছু খরচ কি দিবেন? যা দিবেন তাতেই খুশি। 50, 100, 200। আমি তাকে 1000 টাকা দিলাম। 500 টাকার দুটো নোট পেয়ে সে হতভম্ব। তাকে বললাম পরের বুধবারে আসতে। সে বলল, সকাল 10টা বাজার আগেই বান্দা হাজির থাকবে। যদি না থাকি তাহলে মাটি খাই, কব্বরের মাটি খাই। আমি বললাম, ফল ছাড়া অন্য কিছু আনতে পারো না? হাবলু বলল, যে না। চেষ্টা করে দেখেছ? অনেক চেষ্টা নিয়েছি, লাভ হয় নাই। একবার জর্দার শর্ট হইল, হাতে নাই পয়সা, জর্দা কিনতে পারি না। জর্দা বিনা পানও খাইতে পারতাছি না, শরীর কষা হয়ে গেছে। তখন অনেকবার হাত মুঠো করলাম, মনে মনে বললাম, আয় জর্দা আয়। মুঠো খুইলা দেখি কিচ্ছু না, সব ফক্কা। মিসির আলি থামলেন। আমি বললাম, ওই লোক উপস্থিত থাকলে ভালো হতো। হাত মুঠি করতো, বাগানের ফ্রেশ চা চলে আসতো, চা খাওয়া যেত। একটা জমাটি গল্প চা ছাড়া চলে না। ঘরে ফ্লাস্ক আছে, ফ্লাস্ক দিন, আমি দোকান থেকে চা নিয়ে আসছি। মিসির আলি বললেন, চা আনতে হবে না, চা চলে আসবে। আমি বললাম, শূন্য থেকে আবির্ভাব হবে হাবুল মিয়ার মতো? মিসির আলি বললেন, না, চা সিঙ্গাড়া বাড়িওয়ালা পাঠাবেন। একটা বিশেষ দোকানের সিঙ্গাড়া তার খুবই পছন্দ, প্রায় গাদাখানে কিনে আনেন, আমাকে পাঠান। তাকে সিঙ্গাড়ার ঠোঙা নিয়ে এইমাত্র বাসায় ঢুকতে দেখলাম। মিসির আলি কথা শেষ হওয়ার আগেই একটা কাজের ছেলে ফ্লাক্সভর্তি চা এবং 6টা সিঙ্গাড়া নিয়ে ঢুকলো। সিঙ্গাড়া সাইজে ছোট, অসাধারণ স্বাদ। যে দোকানে এই জিনিস তৈরি হয় তার কোটিপতি হয়ে যাওয়ার কথা। আমি চা খেতে খেতে বললাম, তারপর বুধবার ওই লোক এলো? না। কবে এসেছিল? আর আসেইনি। বলেন কি? আমার ধারণা মারা গেছে। পত্রিকায় একটা নিউজ পড়েছিলাম, মুসল্লিদের হাতে জুতাচোরের মৃত্যু। সেই জুতাচোর আমাদের হাবুল মিয়া, তাতে সন্দেহ নেই। আমি বললাম, আপনি তো গল্পের শেষটা জানতেও পারলেন না। না। গল্প কি এখানেই শেষ? এখনো শেষ না, কিছুটা বাকি আছে। আর বাকি কি থাকবে? গল্পের যে কথক সেই তো মৃত, গল্প কি থাকবে? মিসির আলি বললেন, আমটা তো আছে, পাখি চলে গেছে, কিন্তু পাখির পালক তো ফেলে গেছে। আমটা হলো পাখির পালক। আমি বললাম, পাখির পালক অর্থাৎ আমটা দিয়ে আপনি কি করলেন? মিসির আলি বললেন, একজন ম্যাজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করলাম। আম তৈরিতে হয়তো ম্যাজিশিয়ানের কিছু গোপন কৌশল আছে, যা আমার জানা নেই।
আটলান্টিক সিটিতে একবার একটা ম্যাজিক শো দেখেছিলাম। সেখানে ম্যাজিশিয়ান ফুলের টবে একটা আমের আঁটি পুঁতলেন, রুমাল দিয়ে ঢাকলেন। রুমাল সরালেন, দেখা গেল আম গাছের চারা বের হয়েছে। আবার সেই চারা রুমাল দিয়ে ঢাকলেন, রুমাল সরালেন, দেখা গেল গাছ ভর্তি আম। এই ধরনের কোনো কৌশল কি হাবুল মিয়া করছে? আমার ম্যাজিশিয়ান বন্ধু আমের পুরো ঘটনা শুনে বললেন, হিপনোটিক সাজেশন হতে পারে। হিপনোটিক সাজেশন মাঝে মাঝে এত গভীর হয় যে সামান্য মাটির দলাকে আম বা অন্য যে কোনো ফল মনে হবে। হিপনোটিস্ট যদি বলেন আমটা মিষ্টি, তাহলে মাটির দলা মুখে দিলে মিষ্টি লাগবে। হিপনোটিস্ট যদি বলে আমটা টক, তাহলে মাটির দলা টক স্বাদ হবে। তবে এই অবস্থা বেশি সময় থাকবে না। ট্রান্স অবস্থা কেটে গেলে মাটির দলাকে মাটির দলাই মনে হবে। আমাকে দেওয়া আমটা মাটির দলা বা অন্য কিছু হয়ে গেল না, আমই রইল। তৃতীয় দিনে আমি অতি গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার করলাম। সেটা কি? মিসির আলি বললেন, ফ্রুট ফ্লাই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে? আমি বললাম, পাকা ফলের ওপর ছোট ছোট যেসব পোকা ওড়ে তার কথা বলছেন? মিসির আলি বললেন, হ্যাঁ, এরা 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ লম্বা, চোখ লাল, শরীরের প্রথম অংশ লালচে, শেষ অংশ কালো। পাকা ফল যা ফার্মেন্টেড হচ্ছে তার উপর এরা ডিম পাড়ে। এক একটি স্ত্রী ফ্রুট ফ্লাই 500-র মতো ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা হতে সময় নেয় 1 সপ্তাহ। আমার গুরুত্বপূর্ণ আবিষ্কারটা হচ্ছে 3 দিন পার হওয়ার পরেও আমের ওপর কোনো ফ্রুট ফ্লাই উড়ছে না, অর্থাৎ আমে পচন ধরছে না। যে সময়ের কথা বলছি তখন আমের সিজন না, তবে ফল চাষে হয়তো কোনো বিরাট ধরনের বিপ্লব হয়েছে। সব ঋতুতেই সব ধরনের ফল পাওয়া যায়। আমি বাজার থেকে একটা পাকা আম কিনে আনলাম। জাদুর আম থেকে 1 ফুট দূরে সেটা রাখলাম। 1 ঘন্টা পার হওয়ার আগেই কেনা আমটাকে ঘিরে ফ্রুট ফ্লাই ওড়াউড়ি শুরু করলো। এদের কেউ ভুলেও জাদুর আমের কাছে গেল না। মিসির আলি বড় করে নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, গল্প কি শেষ? মিসির আলি বললেন, একটু বাকি আছে। আজই শুনবেন নাকি অন্য একদিন আসবেন? বৃষ্টি থেমে গেছে, এখন চলে যাওয়াই ভালো, রাত অনেক হয়েছে। আমি বললাম, শেষটা শুনে যাব, তার আগে না। মিসির আলি বললেন, আন্টার্কটিকা মহাদেশে একবার উল্কাপাত হয়েছিল। 1995 সালে নাসার জনসন স্পোর্ট ফ্লাইট সেন্টারের বিজ্ঞানীরা এই উল্কা আবিষ্কার করেন। উল্কার নাম্বার হচ্ছে ALIT-84001। আমি বললাম, নাম্বার মনে রাখলেন কিভাবে? মিসির আলি বললেন, জাদুর আম নিয়ে গবেষণা করতে গিয়ে এইসব জানতে হয়েছে। আমার আনসলভড খাতায় নম্বর লেখা আছে। আমি বললাম, উল্কার সঙ্গে আপনার জাদুর আমের সম্পর্ক কি? মিসির আলি বললেন, ঘটনাটা বলে শেষ করি, তারপর আপনি বিবেচনা করবেন সম্পর্ক আছে কি না। বলুন। বিজ্ঞানীরা সেই উল্কার কিছু অর্গ্যানিক অণু পেলেন। জটিল কোনো অণু না, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বিজ্ঞানীরা ঘোষণা করলেন এই অণুগুলি পৃথিবী নামক গ্রহের না, গ্রহের বাইরের, কারণ এরা ছিল লিভোরোটেটরি। পৃথিবী নামক গ্রহের সব অর্গ্যানিক অণু হয় ডেক্সট্রোরোটেটরি, অর্থাৎ এরা প্লেন পোলারাইজড লাইট ডান দিকে ঘোরায়। বিজ্ঞানীরা অতি সহজে এটা পরীক্ষা করে বলতে পারেন কোন বস্তু এই পৃথিবীর আর কোন বস্তু পৃথিবীর বাইরের। আমি বললাম, আপনি আমটি পৃথিবীর না পৃথিবীর বাইরের এই পরীক্ষা করলেন?
মিসির আলি বললেন, এই ধরনের পরীক্ষা করার মতো যোগ্যতা বা যন্ত্রপাতি কোনোটাই আমার নেই। তবে আমি আমের শ্বাস সিল করে কৌটায় ইতালির এথেন্স ল্যাবরেটরিতে পাঠিয়েছিলাম। তারা জানালেন এই ফলটির রস লিভোরোটেটরি, অর্থাৎ এর অরিজিন পৃথিবী নামক গ্রহ না। বলেন কি? মিসির আলি বললেন, একটা ছোট্ট পরীক্ষা অবশ্যই আমি নিজেই করলাম। একটা টবে যত্ন করে আমের আটিটা পুঁতলাম, সেখান থেকে গাছ হয় কি না তাই দেখবার জন্য। হয়েছিল? মিসির আলি বললেন, সেটা বলবো না, কিছু রহস্য থাকুক। রহস্য থাকলেই গল্পটা আপনার মনে থাকবে। মানুষ রহস্যপ্রিয় জাতি, সে শুধু রহস্যটাই মনে রাখে, আর কিছু মনে রাখতে চায় না। গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে বই পড়ুন। শেষ অবধি আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।